হুট করে বিয়ে হয়ে গেল আমার আজ। ভাবতেই অবাক লাগে, যার সাথে বিয়ে হয়েছে তাকে কখনোই দেখিনি আমি। কে সেই ব্যক্তি তাও জানি না আমি, শুধু নামটা জানি, আব্রাহাম। আগে বিভিন্ন গল্পে পড়েছি, এখন যে আমার সাথেই এমনটা হবে ভাবতে পারিনি আমি। বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছি, রাত 2:30 বাজে। এত রাত হয়ে গেল, এখন আমার বর বাসর ঘরে আসলো না। অনেকক্ষণ ধরে বসে আছি ঘুমটা মাথায় দিয়ে, ওনার আসার কোনো নামগন্ধই নেই। রাগে দুঃখে ঘুমটা টেনে খুলে ফেললাম। ঘুমটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে দেখি দরজাটা খুলে কেউ একজন রুমে প্রবেশ করলো। সেদিকে তাকিয়ে দেখি এক সুদর্শন পুরুষ, লম্বায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি, ফর্সা মুখে কালো খোঁচা খোঁচা দাড়ি আছে। এই খোঁচা খোঁচা দাড়িতে তাকে আরো সুদর্শন লাগছে। ওনার দিকে তাকিয়েছিলাম এক ধ্যানে। উনি কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেই দিকে কোনো খেয়াল নেই আমার। ওনার কথা শুনে আমার ধ্যান ভেঙে যায়। আসসালামু আলাইকুম। ওনার কণ্ঠ শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে ওনার সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত আমি। আসলে আমার এক বন্ধুর বউ ভীষণ অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি। ওনার রক্তের প্রয়োজন ছিল। আমার রক্তের গ্রুপ আর তার বউয়ের রক্তের গ্রুপ একই, তাই আমাকে ফোন দিয়েছিল। রক্ত দিতে গিয়েছিলাম, আর ওখানে অনেক দেরি হয়ে যায়। তার জন্য অনেক অনেক সরি। আপনি প্লিজ রাগ করবেন না। ওনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এই যুগে এমন কটা মানুষ আছে যার অন্যের বিপদে সাহায্য করতে যায় তারা। ওনার কথা শুনে বললাম, আরে না, আমি রাগ করিনি। হুম, কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের ভালোভাবে পরিচিত হয়নি। আমার নাম আব্রাহাম চৌধুরী, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ওনার কথা শুনে আমি এবার আমার পরিচয়টা দিই। আমার নাম আরহা জাহান আরু। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। তোমার কি কোনো আপত্তি আছে তোমাকে তুমি বলায়? আরে না না, আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, আপনি তুমি করেই বলেন। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে বলেই দেয়াল ঘড়িতে দেখি 3টা বাজে। তুমি ওয়াশরুমে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি রুমে চেঞ্জ করে নিচ্ছি। আব্রাহামের কথা শুনে তাকে বললাম, আসলে এখানে তো আমার জামা কাপড় নেই। আরুর কথা শুনে আমার মনে পড়লো, আমাদের বিয়ে তো হুট করে হয়ে গেছে। ওর জামা কাপড় তো কিছুই কেনা হয়নি। কি করবো তাই ভাবছি। এখন তো মা বাবা আহিকে ডাকতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই এখন গভীর ঘুমে বিভোর হয়ে আছে। আরও আমার দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার একটি টি শার্ট আর ট্রাউজার বের করে দিয়ে বললাম, এইগুলো দিয়ে কয়েকটা ঘন্টা চালাও, সকালে শপিংয়ে যাব। এখন কাউকে ডাকা যাবে না, অনেক রাত হয়ে গেছে। আব্রাহামের হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্রাহাম বিছানায় বসে আছে। আমি ওনার দিকে তাকাতেই দেখি উনিও আমার দিকে তাকিয়ে আছে। আর ওকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ে কালো টি শার্টটা ভালোই মানিয়েছে। ট্রাউজারটা অনেক বড়, তাই পায়ের কাছে ভাঁজ করে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়ায় আরও বেশি ভালো লাগছে। আমি চোখ সরাতে পারছি না, বুকের ভেতর কেমন ধকধক করছে। আব্রাহামের এভাবে তাকানো দেখে আরুর অনেক লজ্জা লাগছে। আরু আব্রাহামকে বলল, এভাবে কি দেখছেন? আনমনেই আব্রাহাম বলে উঠল, এক শ্যামাহুর পরীকে দেখি। আব্রাহামের কথা শুনে আমার বুকের ভেতর ধকধক করে ওঠে। একটা শ্যামাহুর পরীকে দেখি, কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল যেন। গায়ের লোম খাড়া হয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছে আরু। ঘুমে চোখ ঢুলছে, কিন্তু আব্রাহামকে বলতে পারছে না। আব্রাহাম অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আরুকে পর্যবেক্ষণ করছে। সে খেয়াল করে আরু কেমন কাচুমাচু করছে কিছু বলার জন্য, কিন্তু বলতে পারছে না। সে কিছুটা বুঝতে পারছে আরুর ঘুম পাচ্ছে। এখন রাত 3:40 বাজে। তোমার ঘুম পাচ্ছে বললেই পারো, এভাবে না দাঁড়িয়ে থেকে শুয়ে পড়ো। বলেই আমি একপাশে সরে গিয়ে ওকে শোয়ার জন্য জায়গা করে দিলাম। আব্রাহামের পাশে গিয়ে শুয়ে পড়লাম আমি। আমার অনেক ঘুম পাচ্ছে। সকাল 10টা বাজে, এখনও আরু আর আব্রাহাম ঘুমাচ্ছে। আজ হঠাৎ করে আব্রাহামের ফুপু আর ফুফাতো বোন বেড়াতে আসে। তাদের দেখে আব্রাহামের মায়ের মুখে আঁধার নেমে আসে। বাড়ির সবাই অবাক হয়ে যায় তাদের দেখে। আব্রাহামের বিয়ের খবর তারা এখনও জানে না। তারা মা মেয়ে এসে আব্রাহামের খোঁজ করে। যখন শোনে আব্রাহাম ঘুমাচ্ছে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এত বেলা করে কখনো আব্রাহাম ঘুমায় না। তাই আব্রাহামের ফুফাতো বোন রাইমা গিয়ে আব্রাহামের রুমের দরজায় নক করে আব্রাহামকে ডাকতে লাগলো, আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া, আপনি কি এখনো ঘুমাচ্ছেন?
কত বেলা হয়ে গিয়েছে, উঠুন এখন। দরজায় কড়া নাড়ায় আর রাইমার ডাকে আরও পিটপিট করে তাকায়। বাইরে থেকে এখনও ডেকে চলছে রাইমা। রাইমার ডাকাডাকিতে আব্রাহামেরও ঘুম ভেঙে গেছে। কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়। কে ডাকছে বুঝতে পারছি না। পাশে তাকাতেই দেখি অরু উঠে গেছে। অরুর দিকে তাকাতে আমার হার্টবিট অনেক ফাস্ট চলছে। ফোলা ফোলা চোখ, চোখে মুখে এখনও ঘুমের রেশ লেগে আছে। আমার কেমন যেন লাগছে অরুকে এই অবস্থায় দেখে। ঘুমে আমার চোখ দুটো খুলতেই পারছি না। আমি আব্রাহামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ওনাকে বললাম, দরজা খুলে দেখুন না কে ডাকছে, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমোবো আমি, বলেই আবার শুয়ে পড়লাম। আমি অরুর কথা মতো দরজা খুলে দেখি রাইমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে উঠলাম, কেমন আছো রাইমা? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কি শরীর খারাপ? এত বেলা করে ঘুমাচ্ছেন যে? ভালো আছি। আরে না, শরীর খারাপ না, কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি হয়েছে। তা তুমি কখন আসছো? এসেছি আধা ঘন্টার মতো হলো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হব। আর আহি, তুই আমার রুমে আয় তো। বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি এখনও আরও ঘুমাচ্ছে। ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থায় আরুকে একটা পুতুল পুতুল লাগছে। ওহিদ এসে রুমের দরজায় নক করে। ভাইয়া আসবো? আয়। বলো, ডাকছিলে কেন? তোর একটা ড্রেস দিয়ে যেত, আর ওর এখানে কোনো ড্রেস নেই। ওকে দিয়ে যাচ্ছি। বলে বিছানায় শুয়ে থাকা আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় ওহি। কিছুক্ষণ পর আহি একটা থ্রি পিস এনে আব্রাহামের কাছে এনে দেয়। আব্রাহাম রুমের দরজা লক করে ফ্রেশ হয়ে বের হয়ে আরুর পাশে বসে আরুকে আস্তে আস্তে ডাকছে। আরু, এই আর ওঠো। আর কত ঘুমাবা? 11টা বাজতে গেল। ওঠো, এত ঘুমালে শরীর খারাপ করবে তো। উঠে নাস্তা করতে হবে। বলে উঠে বসি। আব্রাহামের থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আরু। পিছন থেকে কেউ একজন বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকাতেই দেখি একটা মেয়ে আমায় প্রশ্ন করে, কিন্তু মেয়েটাকে আমি চিনি না তাকে। তাই বললাম, আমি আরু। আমার কথা শুনে মেয়েটা বলে, তুমি এই রুমে কেন? আর কার কে হও তুমি? এখানে কি করছো? মেয়েটার নাম শুনে বললাম, আপনি কে আপু? আমি কে মানে? আব্রাহাম রুমে প্রবেশ করে দেখতে পায় আরু আর রাইমা কথা বলছে। তাই আব্রাহাম রাইমাকে উদ্দেশ্য করে বলল, রাইমা, এটা তোমার ভাবি হয়। আর আরু, এটা রাইমা, আমার ফুফাতো বোন। আব্রাহামের কথা শুনে রাইমা অবাক হয়ে যায়। তার মাথা ঘুরছে, এ কি শুনছে সে? আব্রাহাম বিয়ে করে নিয়েছে কবে? দু চোখে পানি টলটল করছে ওর। আব্রাহাম বলে ওঠে, আরু আর রাইমা চলো ব্রেকফাস্ট করতে, অনেক লেট হয়ে গেছে। আব্রাহামের কথা শুনে আমি বললাম, হ্যাঁ চলেন। বলে দুজন রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরেকবার রাইমাকে ডেকে যায়। আমার অনেক লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে বসে আছি। কাল হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তেমন কোনো মানুষ ছিল না বাসায়, শুধু আব্রাহামের বাবা মা আর বোন। আর আজ তার চাচা চাচি ফুপা ফুপির সামনে বসে আছি। মামা মামি সবাই ইতিমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে নাস্তা করার শেষে আব্রাহাম তার রুমে যাওয়ার পর আমার শাশুড়ি আমার পাশে বসে আমার হাতটা ওনার হাতের মুঠোয় নিয়ে বলে ওঠেন, শোন মা, তোকে আমি আমার ছেলের বউ নয়, আমার মেয়ে করে এনেছি। এই বাড়ির সবাই কিন্তু এখনও জানে না তোর আর আব্রাহামের বিয়ে হয়েছে। আমি আজ সবাইকে জানিয়ে দিব, তাই তাদের এই বাড়িতে আসতে বলেছি। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। তোকে কেউ কিছু বললে সোজা আমাকে এসে বলবি, কেমন? আর যে যাই বলুক, তাদের কথা কানে নিবি না, বিশেষ করে তোর দাদি শাশুড়ি আর ফুপি শাশুড়ির কথা। তোর দাদি শাশুড়ি তার বড় মেয়ের বাসায় আছে, সে এখনও বিয়ের খবর জানে না, তাই উনি একটু বেশি কথা বলতেই পারেন। ওনার কথায় মন খারাপ করিস না, কেমন? আব্রাহামের ফুপু ওপরতলায় তার ছোট ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছিল দেখা করতে, কিন্তু গিয়ে যে কথাটা শুনল তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আব্রাহামের ফুপুকে দেখে আব্রাহামের চাচি বলেন, কি আপা, আব্রাহামের বউ দেখতে এসেছেন? রাইমাকে সাথে আনেননি? আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ছোট ফুপু বলল, আব্রা বউকে দেখতে এসছে মানি? কেন জানেন না আপা? আপনাকে কোনো কিছু বলেনি? আব্রাহাম কাল রাতে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আব্রাহামের চাচির কথা শুনে আব্রাহামের ফুপুর মাথা ঘুরছে। সে যে পরিকল্পনা করে এসেছিল সবটাই ভেস্তে গেল। রাগে ক্ষোভে ফুঁসছেন উনি।
ছোট ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হয়ে আব্রাহামের বাড়িতে এসে দেখেন তার মা, বড় বোন, তার ছেলে মেয়ে, তার ছোট ভাই সবাই আরুকে ঘিরে বসে আছে। তিনি হনহন করে বাড়িতে প্রবেশ করে। হঠাৎ রাশভারী গম্ভীর গলায় কেউ বলে ওঠে, এই যে মেয়ে, নাম কি তোমার? কথাটা কানে আসতেই চমকে উঠি আমি। মুখ থেকে কথা বের হচ্ছে না, কণ্ঠনালী কাঁপছে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বললাম, জি, আমার নাম আরহা জাহান আরু। আরুর কথা শুনে আব্রাহামের দাদি আব্রাহামের মায়ের উদ্দেশ্যে বলে, তা কি দিনকাল আইলো রে বাবা, নিজের বড় নাতির বিয়ে হয়ে গেছে তাও জানি না। কি আর বলবো, নিজের ছেলেই যখন জানালো না, তখন আর বউয়ের থেকে আশা করিয়েই বা কি করে। তৎক্ষণাৎ আব্রাহামের বাবা বলে উঠলেন, আপনি কি বলছেন মা? আর আপনাকে জানালেও আপনি বিয়েতে উপস্থিত থাকতে পারতেন না। আর অত রাতে আপনাকে জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। তাই বলে আমাকে রেখে এভাবে বিয়ে করাবি আমার নাতিটারে? হঠাৎ বসার ঘরে চেঁচামেচির আওয়াজে আমি রুম থেকে বের হই। তখন আব্রাহামের দাদির সাথে কথা বলার পর আব্রাহাম সেখানে চলে আসায় আমাকে রুমে পাঠিয়ে দেয় আমার শাশুড়ি আম্মা। এরা কি নিয়ে চেঁচামেচি করছে বুঝতেই পারছি না। আমি নতুন বউ, আমি তো আর এখানে সেখানে এখন যেতে পারবো না। এটা শ্বশুর বাড়ি, তাও রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করি। আব্রাহাম অনেক রেগে আছে। রাগে তার মুখটা হালকা লাল হয়ে আছে। আব্রাহামের দাদি আর ফুফু অনেক রেগে রেগে আব্রাহামের মায়ের সাথে কথা বলছে। আব্রাহামের দাদি বলে উঠলেন, আমি জানতাম এ বউ ভালো হবে না। দেখেছিস কেমনে আমার ছেলেকে নিজের বশে রাখছে, আবার নাতিটারেও আমাকে আলাদা করার চেষ্টা করে। আব্রাহামের ফুফু বলে উঠলেন, আমি আগেই বলছিলাম না মা, ভাবি আমাদেরকে পছন্দ করে না, আমাদেরকে দেখতে পারে না। দেখছো কেমন করে আব্রাহামের বিয়ে একা একা সেরে ফেলেছে, একবারও জানানো পর্যন্ত। আব্রাহামের বাবা বললেন, তোমরা থামবে? কি যা তা বলছো এসব? আমরা ঠিক বলছি, তোমার বউ আমাদেরকে হিংসা করে, আমাদেরকে খুব তার সহ্য হয় না। বেয়াদব মহিলা কোথাকার। ফুপি, মুখ সামলে কথা বলবে। কার সম্বন্ধে কথা বলছো ভেবে বলছো তো? হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম। এদিকে আব্রাহামের মা আয়েশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সবার কথা শুনে যাচ্ছে। তোর সাহস তো কম না মিমি, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করিস। রাগে কণ্ঠে কথাটা বলে ওঠে আব্রাহামের বাবা আরিফ চৌধুরী। তোমার বাড়িতে আসছি বলে কথা শোনাচ্ছ? আব্রাহামের দাদি বলে ওঠে, আমি আগেই বলেছিলাম এ বউ আমার সংসার ভাঙবে। দেখ কেমন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাই দিল। বলেই তিনি আহাজারি করতে শুরু করেন। এদিকে আব্রাহামের বড় ফুপু আর ছোট চাচা নির্বাকার ভাবে সব পর্যবেক্ষণ করেই যাচ্ছেন। এবার আব্রাহামের বড় ফুপু তার মায়ের উদ্দেশ্যে বলে, মা থামো তো, কি আবোল তাবোল বকছো? আর ভাবি কেন ঝগড়া লাগাবে? এই পর্যন্ত ভাবি একটা কথাও বলেনি, তোমরা তাকে যা নয় তাই বলছো। তুই এভাবে আমারে বলতে পারলি? অবাক হয়ে কথাটা বলে ওঠে দাদি। বললাম। তুমি কেন মাথা ঘামাচ্ছ? আব্রাহাম যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বিচার করতে সে জানে। সে কবে কাকে বিয়ে করবে সেটা তার ব্যাপার। তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে বিয়ে দেয়, সেখানে আব্রাহামের কোনো আপত্তি নেই এই বিয়েতে। তোমরা কেন ঝামেলা করছো বলো তো? কিন্তু বড় আপা। কিন্তু কি? আমি তো বলেছিলাম বড় ভাইকে আমার মেয়ের সাথে আব্রাহামের বিয়ে দিতে চাই। আব্রাহামের ফুপুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আব্রাহাম। সে এ ব্যাপারে কিছুই জানতো না। বাড়ির পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ যেখানে এতই হইচই, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সব নিস্তব্ধ হয়ে আছে। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আব্রাহাম বলে, রাইমার সাথে আমার বিয়ের কথা আপনি বাবাকে বলেছেন, কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করি। আমি ছোটবেলা থেকে আহিকে যেমন চোখে দেখি, ওদেরও সেই একই চোখে দেখি। কোনোদিন রাইমাকে অন্য কোনো চোখে দেখিনি। সর্বদাকে বোন মনে করে আসছি। আর তার সাথে আমার বিয়ের কথা বলেছিল। প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আব্রাহামের বাবা বলে ওঠে, আমি নিজেদের মাঝে আত্মীয়তা করতে চাইনি, তাই আমি আব্রাহামের অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এ বিয়েতে সম্পূর্ণ মত ছিল আব্রাহামের, তাই এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। কেন কোনো কথা বলতে চাও না?
ওই মেয়ে আমার মেয়ের থেকে কোন অংশে কম বলো তো? ওই মেয়ের থেকে আমার মেয়ে বেশি সুন্দর। তাহলে আব্রাহাম এবার বলে উঠল। আচ্ছা, বিয়েটা আমি করব, সংসারও আমি করব। আমি কাকে বিয়ে করব আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার বউ এত সুন্দর না হলেও চলবে। আপনার চোখেও সুন্দর হতে না পারে, কিন্তু আমার চোখে সুন্দরী। আর আমি সবসময় এই রাইমাকে বোনের চোখে দেখেছি। ওহি যেমন আমার বোন, তেমনই রাইমাও সেম। আর আমি কখনো রাইমাকে বিয়ে করতাম না। কথাটা বলেই আব্রাহাম রুমের দিকে হাঁটা ধরে। রুমের সামনে এসে দেখে আরু রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে আরুকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় বসে মাথার চুল খামচে ধরে। তার রাগে ক্ষোভে তার ভিতরটা জ্বলে উঠছে। তার সামনেই তার মাকে কথা শোনালো আজ, তাহলে তাদের আড়ালে কতই না কথা শোনায়। আমি তো এদের কথা শুনে এতটুকু বুঝতে পারছি, আমার আর আব্রাহামের বিয়ে হওয়াই তাদের যত সব সমস্যা। আমি রুমে ঢুকে দেখি আব্রাহাম রেগে বসে আছে। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে বললেন, দরজাটা লাগিয়ে দাও তো। আব্রাহামের কথা মতো দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে আসো। কে? কেন? আসো বলছি, আসো। গম্ভীর হয়ে কথাটা বলে ওঠে। ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসলাম। এবার আমার কথাটা শেষ করার আগেই আমায় শক্ত করে জড়িয়ে ধরেন উনি। তার হঠাৎ জড়িয়ে ধরায় আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি ভাবতে পারিনি উনি এমনটা করবেন এখন। আরুকে জড়িয়ে ধরতেই আমার হার্ট খুব দ্রুত গতিতে চলছে। কেমন যেন বুকটা শীতল হয়ে গেল। আরুকে জড়িয়ে ধরা অবস্থায় আরুর কানে কানে আস্তে আস্তে করে বলল, শুনেছি পুরুষের রাগ তার ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলে কমে। তাই এই ট্রিক্সটা আমিও ট্রাই করলাম। আমার কণ্ঠনালী কাঁপছে, শব্দরা কোনো অজানায় যেন হারিয়ে গেছে। আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আমার কেমন অস্থির অনুভূতি হচ্ছে, তা বোঝানো সম্ভব না। এই মেয়ে, এমন করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আমি তো কিছু করিনি এই পর্যন্ত। তুমি যদি চাও তাহলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আব্রাহাম। ওনার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। আচমকা জড়িয়ে ধরায় কেন যেন এমনটা লাগছিল আমি জানি না। নিঃশ্বাস আটকে আসছিল, তাই আব্রাহাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, চুপ কেন? কিছু বলো। কি বলবো? আমি কি কিছু করব? কি মানে? মানে কি? কি করবেন? শুকনো ঢোক গিলে বলল আরু। আরু? আব্রাহামের মুখে আমার নাম শুনে বুকের ভেতর কেমন এক ভালো লাগা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কখনো হয়নি আমার। আমি বলে উঠলাম, বলুন। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে ছেড়ে আরুর মুখটা 2 হাত দিয়ে ধরে বলল, তুমি কিছু মনে করো না। কিছুক্ষণ আগে যা হলো আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি কোনোদিন দেখিনি আমার মা আমার ফুপুদের দেখে অসন্তোষ হন। আমি সবসময় দেখেছি আমার ফুপুরা আসলে আমার মা এত খুশি হয়। আমার মা এত কিছু করেন ওনাদের জন্য, তারপরও মাকে কটু কথা বলে। আমার যেন খুব কষ্ট হয়। আমার মা কোনোদিন মুখ ফুটে আমাদের এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। আমার একটা ব্যাপার খুব খারাপ লেগেছে জানো। আমি আহি আর রাইমাকে সবসময় নিজের বোন মেনে আসছি। তাদের দুজনকে কখনো আলাদা করে দেখিনি। আমি নিজের বোন মেনেই ওর সাথে কথা বলতাম। আমি যাকে ছোট বোন মেনে আসছি তাকে কিভাবে বিয়ে করি? এদের বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আব্রাহামের কথা শুনে আমারও খারাপ লাগছে। তাদের কথা আমারও কানে আসছে। তাদের উচিত হয়নি এভাবে আম্মাকে কথা শোনানোর। আর আম্মার তো নিজের শখ থাকতেই পারে, তার ছেলেকে নিজের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে করাতে। আমার কেমন যেন আপনার ওই ফুপুকে দেখে জল্লাদ রিনা খানের মতো লাগছে। আর কেমন চোখ বড় বড় করে কথা বলছিল। আরও শেষ কথা শুনে আমার হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকাতে চাইলাম, কিন্তু পারলাম না। আব্রাহাম হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। আরু দাঁড়িয়ে আব্রাহামের হাসি দেখছে। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন বাড়ির সবাই, সেখানে উপস্থিত সবাই। আব্রাহাম চুপচাপ খাবার খাচ্ছে, আর এদিকে আরু এদিক ওদিক তাকিয়ে দেখছে। এতগুলো মানুষের সামনে খেতে তার অস্বস্তি হচ্ছে। সে ভাবছে, একটু আগে এরা ঝগড়া করলো, আবার একসাথে খেতে বসেছে। আর এই রিনা খানের মতো দেখতে এই ফুপি শাশুড়ি কেমন খাবারগুলো মুখে নিয়ে ফুঁসছে। আর দাদি শাশুড়ি কেমন করে যেন দেখছে আমায়। এদের দিকে খেয়াল করতেই আমার খাওয়া হয়ে উঠল না। আমার ভাবনার মাঝে শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, তোর কি এসব খাবার ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই খাচ্ছিস না। আসলে কি হয়েছে বল মা, তোর কি অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না মা, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে খাচ্ছিস না কেন?
আমার কেমন আনইজি ফিল হচ্ছে, তাই খেতে পারছি না। আমার কথা শুনে শাশুড়ি মা আমার প্লেটটা তার হাতে নিয়ে আমায় বললেন। উঠে আয় আমার সাথে। আমার কথা শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। এতক্ষণ আমরা ফিসফিস করে কথা বলছিলাম যে অন্য কেউ শুনতে পায়নি, আর আমার শেষের কথাটা একটু জোরে বলায় সবাই শুনতে পেয়ে তাকাচ্ছে আমাদের দিকে। আব্রাহাম বলে ওঠে, কি হয়েছে মা? তুমি ওকে উঠে আসতে বলছো কেন? কিচ্ছু হয়নি, আরও সবার মাঝে খেতে পাচ্ছে না, তাই ওকে বলছি উঠে আসতে। ও বরং রুমে খাবে। আমার কথা শুনে আমার দাদি শাশুড়ি বলে ওঠে। আহ, ঢং দেখলে জান বাঁচে না। আরো কত কি যে দেখা লাগবে আমারে। দাদি শাশুড়ির কথা শুনে আমার মুখ থেকে ফট করে কথাটা বের হয়ে যায়। তাহলে চোখ বন্ধ করে রাখেন, তবেই তো আর ঢং দেখতে হবে না। আরুর কথা শুনে খাবার টেবিলে দাদি শাশুড়ি আর জল্লাদ ফুপু ছাড়া সবাই হেসে উঠল। আমি আর আহি অনেকক্ষণ ধরে বসে থেকে গল্প করছিলাম। তখন খাবার টেবিলে দাদি শাশুড়িকে ওই কথাটা বলার পর দাদি শাশুড়ি আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, পারলে মনে হয় কাঁচাই চিবিয়ে খেত আমায়। ওনার দিকে খেয়াল না দিয়ে আমার সাথে রুমে এসে খাবার খাই। এরপর আহি রুমে এসে নক করে। আসো ভাবি। আসো। কি করছো ভাবি? তোমাকে কি বিরক্ত করলাম নাকি? রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে আহি। আরে বিরক্ত হব কেন, এসো না। আমার এমনিতে একা একা বসে থাকতে ভালো লাগছে না। তাহলে তো ভালোই হলো, এখন আমরা দুজন গল্প করতে পারবো। তুমি খাবার টেবিলে যা বললে না, একদম ঠিক কথা বলেছো। বুড়ি খুব বদ। আরে এভাবে বলো না, ওনার বয়স হয়েছে, কখন কি বলছে ঠিক নেই। আমার ওভাবে বলা ঠিক হয়নি। আরে কিসের ঠিক হয়নি? একদম ঠিক হয়েছে। কুটনামি করার সময় তো ঠিকই পারে, আর কখন কি বলতে হয় তা জানে না। আচ্ছা ওনার কথা বাদ দাও। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তুমি? আমিও সেম ফার্স্ট ইয়ারে পড়ি। তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে কলেজে যেতে পারবো। কিন্তু আমি তো অন্য কলেজে পড়ি, তাহলে তোমার সাথে কিভাবে? আমার কথা শেষ না হতেই আহি বলে উঠল। আরে চিন্তা কইরো না, ভাইয়া কয়েকদিনের মধ্যেই এখানে ভর্তি করিয়ে দিবে তোমায়। তাহলে তো ভালোই হয়। দুজন মিলে একসাথে বসে গল্প করছে। গল্প করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। এদিকে খাবার খেয়ে আব্রাহাম আর তার কাজিনগুলো সব বসার ঘরে বসে গল্প করছিল। বাড়ির বড়রা সবাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। আব্রাহামের ঘুম পাচ্ছে। বড়দিনে এই এক সমস্যা, দুপুরে খাবার পরে না ঘুমালে ভালোই লাগে না। অন্যদিন ভার্সিটিতে এই সময় ক্লাস থাকে, তখন অত সমস্যা হয় না, কিন্তু ছুটির দিনে না ঘুমাইলেই নয়। আড্ডা দিতে দিতে যখন ঘুমে চোখ ঢুলছে তখন সে বলে ওঠে, এই তোরা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আব্রাহামের কথা শুনে তার চাচাতো ভাই মাহিম বলে ওঠে, তুই তো 1:00টার দিকে ঘুম থেকে উঠলি, এখন দুপুর 2:30 বাজে, এর মধ্যেই ঘুমে চোখ ঢুলছে তোর। মাহিমের কথা শেষ হতে আশিক বলে ওঠে, ভাই আবার রাতে মনে হয় কাবাডি খেলেছি, তাই ঘুম হয়নি, তাই এখন ঘুমাতে পারছি। আসিফের কথা শুনে সবাই হাসতে লাগে। এদিকে আব্রাহাম দুম করে আসিফের পিঠে কিল মেরে বলে ওঠে, বেয়াদব ছেলে, আমি তোর বড় ভাই, আমার সাথে ফাজলাম হচ্ছে। আরে তুই তো আবার জাস্ট 1 মাসের বড়। 1 মাস হোক আর 1 বছর হোক, তোর আমি বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। ওকে, সম্মান বড় ভাই। আসিফের কথা শেষ হতেই সবাই হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে, আর আব্রাহাম রাগে গজ গজ করতে করতে ওখান থেকে উঠে চলে যায়। রুমে প্রবেশ করতেই আমার বুক প্রশান্তিতে ভরে গেল। আরু আর আহি দুজনেই গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদের দেখে আমার ঘুম পাচ্ছে, কিন্তু এদের জাগাতে ইচ্ছা করছে না। কিন্তু আমি ঘুমাবো কোথায়? রুমে চোখ বুলিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল আব্রাহাম। ঘুম থেকে উঠে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে তো অবাক আমি। কোথায় এখন আমি? হঠাৎ মনে হলো, আরে কাল তো আমার বিয়ে হয়েছে, আর আমি এখন শ্বশুর বাড়িতে। রুমের দেয়াল ঘড়িতে দেখি 6টা বাজছে। শুয়ে থেকে পাশে চোখ যেতেই দেখি আহি ঘুমোচ্ছে। কখন যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখ সোফায় যেতেই দেখি আব্রাহাম ঘুমিয়ে আছে। ওনার দিকে তাকাতেই আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি দোল খেয়ে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি
আহি আর আব্রাহাম ঘুমিয়ে আছে। আমি আহির পাশে বসে ওকে আস্তে আস্তে রাখি। আহি, এ আহি, ওঠো আহি। আমার ডাক শুনে চোখ পিট পিট করে তাকালো, তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার এই কাণ্ডে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আহিকে আর না ডেকে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দেখে হাঁটতে পারো না নাকি? চোখ নেই তোমার? কথাটা শুনে আমার মেজাজ খারাপ হয়। একে তো সে নিজে আমাকে ধাক্কা দেয়, আবার আমাকেই বলে দেখে চলতে পারি না। নিচে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পাই। ব্যথা চোখে পানি টলটল করতে থাকে আমার। পায়ে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা। তাকে বলে উঠি, আপনি দেখে চলতে পারেন না? এই মেয়ে, তোমার তো সাহস কম না? আমার সাথে এভাবে কথা বলো? আপনি যেভাবে কথা বলছেন আমিও সেভাবেই কথা বলছি। আর আমি না হয় চোখে দেখতে পাই না, কিন্তু আপনি আপনি তো দেখতে পান, তাহলে ধাক্কা কেন খেলেন? আরুর কথা শেষ হতেই রাইমা চেঁচিয়ে আব্রাহামকে ডাকতে থাকে। আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া। রাইমার চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আব্রাহামের ঘুম ভেঙে যায় রাইমার চিৎকার শুনে। সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই রাইমা ন্যাকা কান্না জোরে দিয়ে বলে ওঠে, তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার আমাকেই বলে আমি নাকি চোখে দেখতে পাই না। সে আমাকে যা নয় তাই বলে অপমান করলো। বলেই ন্যাকা কান্না জুড়ে দেয় আবার। রাইমার কথা শুনে আব্রাহামের মেজাজ গরম হয়ে যায়। সে আরুর দিকে তাকিয়ে বলে ওঠে, এটাই মা যা বলেছে তা কি সত্যি? আব্রাহামের কথা শুনে আরু রাগী চোখে তাকায় আব্রাহামের দিকে। আরুকে এভাবে তাকাতে দেখে আব্রাহাম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আরু ছলছল চোখে আব্রাহামের মায়ের দিকে তাকিয়ে বলে। এবার রাইমার মা বলে ওঠে। আব্রাহাম আরুর কাছে এসে আরুর হাত ধরে বলল, কি হয়েছে? মা, আমি কিছু করিনি। তুমি কিছু করনি তাই আমার মেয়ে কি মিথ্যা কথা বলছে? তোমার তো সাহস কম না মেয়ে। কি হয়েছে? তুমি আমাকে সত্যটা বলো। আরু আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ করে ওনার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সে আমাকে বলে আমি নাকি অন্ধ, দেখতে পাই না আমি, তাই তার সঙ্গে ধাক্কা লেগেছে। আমিও বলি আমার না হয় চোখ নাই, আমি অন্ধ, আপনার তো চোখ আছে, তো আপনি কেন দেখে চললেন না? আমার এই কথা শুনে তিনি আপনাকে ডাকতে শুরু করে। আরুর কথা শেষ হতে না হতেই রাইমা বলে ওঠে, হেমি মিথ্যা কথা বলছে, আমি তাকে কিছুই বলিনি। আব্রাহাম বলে ওঠে, আরও কেন তোমার নামে খামোখা মিথ্যা কথা বলবে? আব্রাহামের কথা শুনে রাইমা মা বলে ওঠে, সেটা তোর বউকে জিজ্ঞাসা কর বাবা, আমার মেয়েকে কেন জিজ্ঞাসা করছিস? আব্রাহাম বলে ওঠে, আপনার মেয়ের সঙ্গে যখন ঝামেলা লেগেছে তাহলে আপনার মেয়েকেই তো জিজ্ঞেস করব। রাইমার মা বলে উঠল, তোর বউর কথা শুনে এখানে আমার মেয়ের সাথে এমন ব্যবহার করবি না। আব্রাহামের বাবা বলে ওঠে, কি বলছিস তোরা এসব? রাইমা মা, তোমার নামে মিথ্যা কথা বলে আরু মার লাভ কি? তার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই। আজ তো তোমাদের প্রথম দেখা হলো, তাই না? তাহলে তোমার নামে মিথ্যা কথা বলবে কেন? আরিফ হোসেনের প্রশ্নের রাইমা কিছুটা থতমত খেয়ে যায়। আরিফ হোসেনের প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকমে বলে ওঠে, আসলে মামা হয়েছে কি? আব্রাহামের বড় ফুপু সেমি বলে ওঠে, কি হয়েছে না হয়েছে বাদ দাও, এ ব্যাপারে আর কথা বলার দরকার নাই। আর রাইমা, তোমাকে বলছি শুধরে যাও। আরু, তুমি তো পড়ে গেছিলে, তোমার কি কোথাও লেগেছে? আব্রাহামের বড় ফুপুর কথা শুনে আরুর চোখ জলজল করে ওঠে। আব্রাহামের ফুপুর কথা শুনে সবার দৃষ্টি আরুর দিকে। আরু বলে ওঠে, একটু লেগেছে পায়ে। আরুর কথাটা শোনা মাত্রই আব্রাহাম আরুর হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে বলল, উফ ফুপু, একটু দেখে চলবে না? দেখি কোথায় লেগেছে। বলে পাটা ধরে সামনে নিয়ে আসে। পায়ের পাতা পুরো ফুলে আছে। আব্রাহাম আহির উদ্দেশ্যে বলল, আহি, আমার রুম থেকে মেডিসিন বক্সটা নিয়ে আয়, কুইক। আহি দৌড়ে গিয়ে রুম থেকে মেডিসিন বক্স নিয়ে আসে। আহির হাত থেকে বক্সটা নিয়ে নিজে আরুর পায়ে ঔষধ লাগাতে লাগে। তা দেখে আব্রাহামের দাদি বলে ওঠে, কত কি আর দেখা লাগবে, আমার একটু কি লাগছে, তুই তো এত ঢং। আহি তার দাদিকে বলে, সব বিষয়ে তোমার কথা না বললেই নয়। দেখেছো তো ভাবির পায়ে লেগেছে, তারপরেও এই কথা বলছো কেন দাদি? আহির কথা শুনে তার দাদি রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে,
আমি কিভাবে কথা বলবো সেটা কি তোর থেকে শোনা লাগবে? আজকালকার মাইয়া গো কিছু কোথাও যাইবো না। আহি বলে ওঠে। জানোই তো বলা যাবে না, তাহলে বলো কেন দাদি? রাইমা বলে ওঠে। আহি, তুই কিভাবে কথা বলছিস নানির সাথে? নানি তো ভুল কিছুই বলেনি। আহি কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম বিরক্ত কণ্ঠে বাধা দিয়ে বলল, আহা, তোমরা থামবে? কি শুরু করেছো কি? আর আহি, তুই আমার সাথে আয়। বলে আব্রাহাম আরুকে সবার সামনে কোলে তুলে রুমে নিয়ে চলে আসে। সবাই আব্রাহামের দিকে হা করে তাকিয়ে আছে, কেউ ভাবতেও পারেনি সবার সামনে এভাবে আরুকে আব্রাহাম কোলে তুলে নিয়ে চলে আসবে। ছোট ফুপু তো বলেই বসে, ছি ছি ছি, এখন আমাদের সবার সামনে এইভাবে বউকে কোলে তুলে নিয়ে যাচ্ছে, লজ্জা লাগে না? আব্রাহামের মা বলে ওঠে। সকাল থেকে দেখে যাচ্ছি তুমি আমার ছেলে আর ছেলের বইয়ের ভুল ধরেই যাচ্ছ। কিছু বলছি না বলে এই ভেবো না যে আমি সব কিছু সহ্য করব। আমার ছেলের ব্যাপারে আর ছেলের বইয়ের ব্যাপারে আমি সহ্য করব না। আমার ছেলে এমন কি লজ্জার কাজ করেছে যে তুমি ওভাবে বলছো? তার বউ সে কোলে নিয়েছে, তাতে তোমার কি? বড় বৌমা মুখ সামলে কথা বলো। রাগে গজগজ করে কথাটা বলল দাদি। আব্রাহামের মা বলে ওঠে, আমি কেন চুপ করবো মা? না মানে আর কি মুখ সামলে কথা বলবো? আমি তো কোনো ভুল কথা বলছি না, আমি তো ঠিকই কথা বলেছি। আরও আমার আব্রাহামের স্ত্রী, তাকেই তো কোলে নিয়েছে, অন্য কাউকে তো আর কোলে নেয়নি। সামান্য একটা ব্যাপারকে এভাবে সবাই বড় করছে কেন? আব্রাহাম এর বাবা বলে উঠল, আচ্ছা মা, বলো তো তোমাদের সমস্যা কি? সকাল থেকে দেখে আসছি তোমরা কেমন করছো। আচ্ছা, আমরা বাবা মা কি সন্তানের খারাপ চাইবো? আমাদের সবার পছন্দ হয়েছে বিধায় আরুকে আব্রাহামের বউ করে নিয়ে এসেছি, যেখানে আব্রাহাম সংসার করবে। তার আরুকে পছন্দ হয়েছে, সেখানে তোমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয় মা। আর মা, কথায় কথায় চিৎকার চেঁচামেচি শুরু কইরো না। দেখো, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে আজ সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটলো তাতে আরুর উপর বাজে একটা প্রভাব পড়বে। আব্রাহামের বাবার কথার সাথে আব্রাহামের চাচা বড় ফুপু তাল মিলিয়ে বলে, ঠিক বলেছ ভাইয়া। আর মিমি, আগে যা কিছু হয়েছে তা ভুলে যা। তুই যেটা চাইছিলি সেটা আর সম্ভব না, তাই সে জেদ ধরে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। আব্রাহাম আরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সরি, খুবই সরি। আমি ভাবতে পারিনি আমার বাড়িতে এভাবে তোমাকে অপমান করবে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি রাগ করো না প্লিজ। তুমি তো জানোই তোমার আমার বিয়ে হয়েছে, তাই আমার দাদি, ছোট ফুপু রাইমা রেগে আছে, তাই এমন বিহেভ করছে। আব্রাহামের কথা শুনে আহি বলে ওঠে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তোমার ভালো চায়, তাই রাইমার সাথে বিয়ে না হয়ে আরু ভাবির সাথে বিয়ে হয়েছে। আহির কথা শুনে আরু ফিক করে হেসে উঠল। আরুকে হাসতে দেখে আব্রাহাম আর আহিও হাসতে লাগল। এতক্ষণ মুখ ভার করেছিল। আহির কথা শুনে তার মন কিছুটা ভালো হয়। আব্রাহাম বলে ওঠে, আরু, বলেন। তুমি কি ওখানে, মানে তুমি এখন বর্তমানে যে কলেজে পড়ছো ওখানে পড়বা নাকি? আহি যে কলেজে পড়েছে সেই কলেজে পড়বা? আব্রাহামের কথা শুনে আহি বলে ওঠে, ভাবি প্লিজ, তুমি আমার সাথে এখানে ভর্তি হও, তাহলে একসঙ্গে কলেজ যেতে পারবো আমরা। আরু বলল, আচ্ছা ঠিক আছে, তাই হলো, তোমার কথাই রাখলাম। ইয়াহু! আরুর কথা শুনে আহি ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। আরুর কথা শুনে আব্রাহাম বলে ওঠে, আচ্ছা, কাল তো তোমাদের বাসায় যাবো, তাহলে কাল সব কাগজপত্র নিয়ে আসবো তোমার। আরু বলে ওঠে। আচ্ছা ঠিক আছে। রাতে খাবার খাওয়ার সময় আরুর খাবার রুমে নিয়ে আসলো আব্রাহাম। তখন বিছানায় শুয়ে থেকে আরু টিভি দেখছিল। আব্রাহাম রুমে এসে আরুর উদ্দেশ্যে বলে, তুমি নিজের হাতে খাবা নাকি আমি খাইয়ে দেব? খাইয়ে দিলে তো ভালোই হয়। কথাটা বলেই যেই না শোয়া থেকে উঠে বসতে যাবে, রিমোটের সাথে পা বেঁধে আবার শুয়ে পড়ে। আরু এই অবস্থা দেখে আব্রাহাম বলে ওঠে, সাবধানে, এত চঞ্চল কেন তুমি মেয়ে? আস্তে আস্তে উঠলে তো আর এখন পায়ে ব্যথা পাইতা না। কথাটা বলে আরুর পাশে বসে আরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আব্রাহাম। তখন রিমোটের সাথে পা বেঁধে চোখ বন্ধ করে শুয়ে আছে আরু। বুঝতে পারছি, ভালোই পায়ে লেগেছে তোমার। ঘুম থেকে উঠে আরু বিছানায় বসে আছে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে তো একবার ফোনের দিকে। আব্রাহাম ওয়াশরুমে আছে। এদিকে সকাল 9টা বেজে গেছে।
এখনও সে ফ্রেশ হতে পারেনি। দরজায় নক করতে করতে আহি বলে, ভাবি ও ভাবি, ঘুম ভাঙেনি নাকি ভাইয়া? আহির ডাক শুনে আরু যেই কথা বলতে যাবে তখন আব্রাহাম ওয়াশরুম থেকে বের হয়ে আরুকে বলে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি দরজা খুলছি। আরু আব্রাহামের কথা শুনে ওয়াশরুমে যায়। এদিকে আব্রাহাম দরজা খুলে দেখে আহি ডেকে চলছে তাদের। আব্রাহামকে দরজা খুলতে দেখে আহি একটা হাসি দিয়ে বলে, উঠেছো তাহলে? আমি তো ভাবছি ঘুম থেকে উঠোনি, তাই তোমাদের ডাকছিলাম। আহির কথা শুনে বলল, যেই জোরে জোরে ডাকছিস তাতে না উঠে থাকা যায় নাকি? আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাবি কোথায়? আহির কথা শুনে আব্রাহাম বলে, কেন? বলো না ভাবি কোথায়? তোর ভাবি ওয়াশরুমে। ও আচ্ছা। হুম। খাবার টেবিলে বসে সকালের নাস্তা করছে সবাই। এদিকে খেতে খেতে আব্রাহামের বাবা বলে, আব্রাহাম, তোমরা তো আজ যাচ্ছ ওই বাড়িতে নাকি? আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে, যাবো বাবা। আব্রাহামের মা বলল, কখন যাবি? এখান থেকে 12টার দিকে বের হব। আব্রাহামের কথা শুনে আহি বলে, ভাইয়া ভাবি, আমিও যাব, তোমাদের সাথে যাব। আহির কথা শুনে আব্রাহাম বলে, তুই তো যাবি। আরু হেসে বলল, তুমি গেলে অনেক মজা হবে। আরুর কথা শুনে আহি মুস্কে হাসল। আয়নার সামনে দাঁড়িয়ে আরু হিজাব পরছে। এদিকে আব্রাহাম আরুকে দেখতে ব্যস্ত। আরু রেডি হয়ে আব্রাহামকে বলে, আমি রেডি। আব্রাহাম আরুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। কালো গাউনের সাথে কালো হিজাব পরেছে আরু। কালো ড্রেসে আরুকে অনেক সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে তাকাতে দেখে কিছুটা লজ্জা পায়। আরুর লজ্জা মাখা মুখশ্রীতে টুপ করে একটা কিস করে আব্রাহাম। হঠাৎ এভাবে কিস করায় আরু চমকে ওঠে। সভা থেকে বিদায় নিয়ে আরু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরু, আহি আর আব্রাহাম। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে আরু বলে, আমার না ঘুম পাচ্ছে। আরুর কথা শুনে আহি মুস্কি মুস্কি হাসছে। এদিকে আব্রাহাম আহির হাসি দেখে কিছু একটা আন্দাজ করে আরুকে বলে, সারা রাত ঘুমিয়েও তোমার ঘুম শেষ হচ্ছে না? আব্রাহামের কথা শুনে আরু বলে, আরে আমার গাড়িতে উঠলে ঘুম আসে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, ওকে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও। আব্রাহামের বলতে দেরি, কিন্তু আব্রাহামের কাঁধে আরুর মাথা রাখতে দেরি হয় না। 1.5 ঘন্টার জার্নি করে আব্রাহামরা আরুর বাসায় পৌঁছায়। সারা রাস্তা আরু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আরুদের বাসায় এসে দরজায় কলিং বেল বাজাতেই আরুর মা এসে দরজা খুলে দেয়। আব্রাহাম আরুর মাকে চেনে। বিয়ের দিন পরিচয় হয় সবার সাথে, তাই আরুর মাকে দেখা মাত্রই আব্রাহাম সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আব্রাহামের সালামের জবাবে আরুর মা বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি আম্মা। তোমরা ভেতরে আসো বাবা। বলেই তাদের ভেতরে যাওয়ার জন্য বলে। আরুর মায়ের কথা শুনে সবাই ভেতরে প্রবেশ করে। আরু দৌড়ে এসে খুশিতে মাকে জড়িয়ে ধরল। ভিতরে যেতেই দেখে আরুর সব কাজিন বসে আছে। আরুকে দেখা মাত্র আরু চাচাতো বোন সিমি দৌড়ে গিয়ে আরুকে জড়িয়ে ধরে। আরে এতদিন পরে তোকে দেখে খুশিতে এত জড়িয়ে ধরেছিলাম। সিমির কথা শুনে সবাই হেসে দেয়। আরুর আম্মু সিমিকে বলে ওঠে, সিমি, আহিকে তোর রুমে নিয়ে যা মা। আরু মা, তুমি আব্রাহামকে নিয়ে এখন তোমার রুমে যাও। হ্যাঁ যাচ্ছি আম্মু। আরুর মায়ের কথা মতো আরু আর আব্রাহাম রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আরু রুমে এসে হিজাব খুলতে শুরু করে। আব্রাহাম ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ে। আরু ফ্রেশ হয়ে বিছানায় বসতে আব্রাহাম বলল, আরু? বলুন। না থাক, কিছু না। আব্রাহামের কথা শুনে আরু ভ্রু কুঁচকে বলে, এখনই তো ডাকলেন, ডেকে আবার কিছু বলছেন না। আরে বাদ দাও তো। কথাটা বলে উঠে দাঁড়াতেই সিমি এসে দরজায় নক করে। আরু, দুলাভাইকে নিয়ে খেতে আয়, বড় আমা ডাকে। ওকে, তুই যা, আমরা আসছি, চলুন। বলে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আরু। আরুর পিছে পিছে আব্রাহামও বসে। আরুর একপাশে ওহি, একপাশে আব্রাহাম বসেছে। আরুর মা, কাকি সবাই জামাই আদরে ব্যস্ত। এদিকে বেচারা আব্রাহাম খেতে পারছে না, তাও 2 শাশুড়ি তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এদিকে আব্রাহাম টেবিলের নিচ দিয়ে আরু হাত ধরে। হাত ধরায় আরু আব্রাহামের দিকে তাকায়।
আব্রাহাম চোখের ইশারায় বলে। আর খেতে পারছি না। আরুর মা আব্রাহামকে খেতে না দেখে বলে। কি হলো বাবা, খাচ্ছ না কেন? তোমাকে একটু মাংস দিই? আরু মায়ের কথা শুনে বলে। না আম্মা, আমি খেতে পারছি না, আমাকে আর কোনো খাবার দিয়েন না প্লিজ। আব্রাহামের কথা শুনে আরুর মা বলে। আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এটা তোমারই তো বাড়ি, তুমি আস্তে আস্তে খাও, কোনো সমস্যা নেই। খাওয়া শেষ করে সবাই আরুর রুমে এসে আড্ডা দিচ্ছে। আরুর মা রুমে এসে বলে। তোমরা নিজেদের রুমে যাও, আব্রাহাম বাবা আরও রেস্ট নিক এখন। আরুর মা নিজের রুমে চলে গেল কথাটা বলে। এদিকে আরু তার বাবাকে বলে দেয় আরু রাজশাহীতে ভর্তি হবে, তাই এই কলেজ থেকে যেন টিসি এনে দেয়। আরু আহিকে বলল। আহি, এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, কি যে বলো না ভাবি, এখানে আমার কেন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলো প্লিজ। ওকে, তোমরা এখানে থাকো, আর সিমি চলো আমরা আড্ডা দেই, ভাইয়া মনে হয় ঘুমাবেন। আচ্ছা চলো। বলেই আহি আর সেমি আরুর রুম থেকে বের হয়ে যায়। আরু রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামও শুয়ে আছে। আব্রাহাম আরুকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। আরু আব্রাহামকে বলে। কি হয়েছে, এইভাবে টানছেন কেন? বিয়ে কি কোলবালিশ নিয়ে ঘুমানোর জন্য কি বিয়ে করেছি? আব্রাহামের কথা শুনে আরু মুচকি হাসি দিয়ে বলে। তো কি জন্য বিয়ে করেছেন শুনি? আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে বলে। বউকে আদর করার জন্য। আব্রাহামের কথা শুনে আরু আব্রাহামের বুকে মুখ লুকিয়ে হাসে। এভাবে গল্প করতে করতে আরু আর আব্রাহাম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করে সময় পার করে। রাতে খাবার খেয়ে রুমে এসে আরু ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নায় তাকিয়ে দেখে আব্রাহাম তাকিয়ে আছে আরুর দিকে। তা দেখে আরু আব্রাহামকে বলল। কি হয়েছে আপনার? কাল থেকে খেয়াল করছি আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। আরুর কথা শুনে আব্রাহাম বলে। এত সুন্দর বউ থাকলে তো তাকিয়ে থাকতে হবে সারাক্ষণ। দুনিয়ার আর কোনো ছেলের মনে হয় সুন্দরী বউ নেই, শুধু আপনারই আছে। আরুর কথা শুনে আব্রাহাম মুচকে হেসে আরুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। অফকোর্স, আমার একারই সুন্দরী বউ আছে। আব্রাহাম আস্তে আস্তে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। আমাদের কি সম্পর্কটাকে আরো সামনে আগানো উচিত? আরু বলল। আজ হলেও এগোতে হবে, কদিন পর হলেও তো এগোতে হবে। তাহলে সেই দিনটা আজকেই হলে ক্ষতি কি? তার মানে তোমার কোনো আপত্তি নেই, তুমি রাজি আছো? আরু মুচকে হেসে আব্রাহামকে নিজে থেকে ছাড়িয়ে নিজেই আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে আব্রাহামের বুকে টুপ করে চুমু খেয়ে বলল। না, আমার কোনো আপত্তি নেই। অধর প্রসারিত করে হাসলো আব্রাহাম। বলিষ্ঠ হাতে করে তুলে নিয়ে আরুকে বিছানায় শুইয়ে দেয় আব্রাহাম। শক্ত করে জড়িয়ে ধরে আরুকে। আব্রাহাম পরম আবেশে আরুর ঠোঁট দুটো আঁকড়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হয় তারা। ধীরে ধীরে আব্রাহামের ভালোবাসা সিক্ত হয় আরুর পুরো শরীর। আব্রাহামের অবাধ্য হাতের বিচরণে জাগ্রত হলো দুটি তৃষ্ণাত হৃদয়ের চাওয়া পাওয়া। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকলো দুই শরীরের ভালোবাসার উষ্ণতা বিনিময়। সকাল 9টা বাজছে, আরু এখনো ঘুমাচ্ছে। আব্রাহাম সেই সকালে উঠে গোসল করে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। তাই আরুকে না ডেকে নিজে তৈরি হয়ে ভার্সিটি চলে যায়। সেই দিনের পরের দিন আরুরা চলে আসে এ বাড়িতে। ও বাড়ি থেকে আসার 2 মাস হয়ে গেছে। আব্রাহাম আরুকে আহির কলেজে ভর্তি করিয়ে দেয়। আরু আর আহি প্রতিদিন একসাথে কলেজে যাওয়া আসা করে। আব্রাহাম রোজকার মতো আজও নিজের কর্মস্থলে চলে গেল। এদিকে আরু এখনও ঘুমাচ্ছে। প্রতিদিন একসাথে দুইজন ঘুম থেকেই ওঠে, কিন্তু এই 2 দিন থেকে আরুর শরীর একটু খারাপ, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে। সকাল থেকে বমি করতে করতে আরুর অবস্থা কাহিল। আরুর এ অবস্থা আব্রাহাম জানে না। আব্রাহাম যখন নামাজে পর হাঁটাহাঁটি করতে যায় তখন থেকে আরু বমি করে। আব্রাহাম আসার কিছুক্ষণ আগে আরু ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজে। আজ আরু রুম থেকে বের হচ্ছে না দেখে আব্রাহামের মা আরু রুমে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। তিনি আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। আরু কি হয়েছে মা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস যে? আরু পিটপিট করে চোখ মেলে তাকালে দেখতে পায় আব্রাহামের মা। তারপর আরু বলে। কি হয়েছে রে মা, আজ এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠলি না, শরীর খারাপ করছে নাকি? আরু ঘুম জড়ানো কণ্ঠে বলল। জানি না মা, সকাল থেকে কেমন বমি হচ্ছে।
আরুর কথা শুনে আব্রাহামের মা কিছুটা চিন্তিত হয়ে বললেন, হঠাৎ করে এমন হচ্ছে নাকি? অনেক দিন ধরেই হচ্ছে। আরু বলল। না মা, আজ সকালেই হলো, আগে হয়নি এমনটা। আব্রাহামের মা বলল, এখন উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি রুমেই নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে আব্রাহামের মা চলে গেল। আরু উঠে গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল। ও এসে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহামের মা রুমে নাস্তা নিয়ে এসে দেখে আরু চুল থেকে পানি পড়ছে, বিছানার এক পাশে ভিজে গেছে। তা দেখে আরুকে বলল, কি হয়েছে? চুল না মুছে এভাবে কেন শুয়ে আছিস মা? আমার মাথা কেমন ঘোরাচ্ছে মা। আব্রাহামের মায়ের কিছু মনে হতেই মুচকে হেসে আরুকে বলল। আর তোর কি এ মাসে পিরিয়ড হয়েছে? আরু আব্রাহামের মায়ের কথা শুনে বলল, কবে হবে? ডেট কি পার হয়ে গেছে তোর? না, আমার মনে নেই ঠিক। আব্রাহামের মা আরুর কথা শুনে বলল, ও আচ্ছা, উঠে এখন নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যা 6টা বাজে। আব্রাহাম ভার্সিটি থেকে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। এতে সে কিছুটা চিন্তিত হয়। কি হলো কি মেয়েটার? চিন্তায় কপালে ভাঁজ পড়লো আব্রাহামের। আস্তে আস্তে আরুর কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর টর আসলো নাকি। না তো, এ সময় তো সে শুয়ে থাকে না। কপালে হাত রেখে বুঝতে পারে আরুর শরীর হালকা গরম হয়ে আছে। সে আর আরুকে না ডেকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করে আরু ধর ধর করে উঠে বসে। সে আরুকে কিছু বলবে তার আগে আরু উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। আব্রাহাম ও আরুর পিছন পিছন ওয়াশরুমে যায়। আরু বমি করতে করতে ক্লান্ত। আজ সারাদিন বেচারা বমি করতে করতে শেষ। এদিকে আব্রাহাম পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে রাখে, কারণ আরু দাঁড়িয়ে থাকতে পারছে না। আব্রাহাম আরুর নাভির ওপরে চাপ দিয়ে ধরে রাখছে, এতে আরুর বমি ভাব কিছুটা কমে আসে। আরু মুখে পানি দিয়ে তার পুরো শরীরের ভরটা আব্রাহামের ওপর ছেড়ে দেয়। আব্রাহাম আরুকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। রুমে ঢুকে বিছানায় শুয়ে থাকা আরুকে আব্রাহাম তুলে বসায়। এদিকে সারাদিন বমি করায় আরুর শরীর নেতিয়ে পড়েছে। আরুর চোখগুলো কেমন গর্তে ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আব্রাহাম আরুর দুই গালে হাত দিয়ে ধরে বলে উঠল, কি হয়েছে জান তোমার? আরু ক্লান্তি কণ্ঠে বলল, আমি জানি না, সকাল থেকে কেমন বমি হচ্ছে আর মাথা ঘোরাচ্ছে। আব্রাহাম চিন্তিত হয়ে বলে, জান, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? আব্রাহামের কথা শুনে আরু বলল। হুম। আরুর কথা শুনে আব্রাহাম কিছুটা খুশি আবার কিছুটা চিন্তিত হয়ে পড়ল, কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো। আর এর মধ্যে যদি আরু কনসেপ্ট করে তাহলে তো সমস্যা, কারণ আরুর বয়স কম যদিও তাড়াহুড়োয় তাদের বিয়ে হয়েছে। আর এর মধ্যে বেবি না। আর আব্রাহাম ভাবতে পারছে না। সে আরুকে রেখে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট কিনতে যায়। রাত 9টা বাজছে। সবাই খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এদিকে আরু খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করে খাবার। সবার খাওয়া হয়ে গেছে। আব্রাহাম খেয়াল করে আরু খাচ্ছে না, তাই সে বলল, কি হলো, খাচ্ছ না কেন? আরু আব্রাহামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আমি খেলে তো শুধু বমি পাচ্ছে, আবার খেতে ইচ্ছে করছে না তো। আব্রাহাম বলল, না খেলে তো হবে না জান, বেশি না খাও, একটু তো খাও। না, আমি খাবো না। আব্রাহাম বলল, ওকে, খাবারগুলো না খেলে কিন্তু জুসটা তো খাও। জুসের গ্লাসের দিকে ইশারা করে বলল, এটা কিসের জুস? এটা বেলের জুস। এটা খেতে কেমন? তুমি খেয়ে দেখো কেমন খেতে। আব্রাহামের কথা শুনে আরু বেলের জুসটা খেতে শুরু করে। জুসটা খেয়ে সে মজা পায়, তাই সে আব্রাহামকে বলে, জুসটা অনেক মজার, আমার জন্য কাল আবার আনবেন। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, আচ্ছা আনবো। হুম। রাত 12টা বাজে। আরু আব্রাহামের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরু আস্তে আস্তে উঠে বসে। আরুকে উঠতে দেখে আব্রাহাম বলল, কি হলো, উঠছো কেন? আরু ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে, আমার না কি আমার নাম বলো? আমার না তোমাকে কি আমাকে বলো? আমার না তোমার আদর খেতে ইচ্ছে করছে। কথাটা বলে আরু আব্রাহামকে জড়িয়ে ধরে চুমু খায় আব্রাহামের কণ্ঠনালীতে। আরুর কথা শুনে আব্রাহাম বলে, তুমি না অসুস্থ, তাহলে এসব উদ্ভট কথা বলো কেন? আরু আব্রাহামের বুক থেকে মাথা তুলে বলল,
কোথাও কি লেখা আছে যে অসুস্থ অবস্থায় আদর করা যাবে না? না, কোথাও লেখা নেই, কিন্তু আব্রাহামের কথা শেষ হতে না হতেই আরু বলল, আমি কিছু জানি না। আমার এখন তোমার আদর চাই, ব্যাস। তোমাকে এখন আমার আদর করতে হবে। আব্রাহাম আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। জান, তুমি অসুস্থ, তোমার তো কষ্ট হবে। আরুও আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি সহ্য করতে পারবো তো। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে ছেড়ে দিয়ে বলল। সত্যি তো? আরু মুচকে হেসে বলল। হুম। বাহিরে কালবৈশাখী ঝড় উঠেছে, গাছপালাগুলো সব এদিক থেকে ওদিকে হেলে পড়ছে। বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইছে, আর এ বাতাসের জন্য জানালার থাই গ্লাসগুলো শব্দ হচ্ছে। এদিকে চার দেয়ালের মধ্যেও দুটি তৃষ্ণার্ত শরীর ভালোবাসার ঝড় বইছে। এ ঝড়ে শুধু দুইজন ব্যক্তির ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেছে 8টা মাস। সময় যে কিভাবে কেটে গেল বোঝাই মুশকিল। সেদিন সকালে আরও প্রেগন্যান্সি টেস্ট করে দেখে 2টা লাল দাগ উঠেছে। আব্রাহাম আরও শিওর হওয়ার জন্য হসপিটালে টেস্ট করে দেখল আরও 7 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে আরও 9.5 মাসে এত বড় পেট নিয়ে আরও শ্বশুর বাড়ির সবার সাথে রাইমার বিয়েতে উপস্থিত। সেদিনের ঘটনার পর রাইমার মা বুঝতে পেরেছে, আর এমন করলে কাজের কাজ কিছুই হবে না, উল্টো তাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হবে। তাই পুরনো সব কিছু বাদ দিয়ে নিজের জীবনকে এগিয়ে নেয়। আজ রাইমার বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ নতুন বরকে নিয়ে, আবার কেউ বা নতুন বউকে নিয়ে। এদিকে আরও একটা রুমে শুয়ে আছে। তার আজকে ভালো লাগছে না কিছুই। তার তলপেটে আস্তে আস্তে ব্যথা হচ্ছে। বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত, কাকে এ কথা জানাবে বুঝতে পারছে না সে। আস্তে আস্তে ব্যথা বাড়ছে। এদিকে আরও ব্যথায় ছটফট করছে। আব্রাহাম একটা কাজের রুমে এসে দেখে আরও ব্যথায় ছটফট করছে। সে আরুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে জান? তুমি এমন করো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। আরু কোনো রকমে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার তলপেটে প্রচন্ড ব্যথা করে, আর সহ্য করতে পারি না। আরুর কথা শুনে আব্রাহাম বুঝতে পারে আরুর লেবার পেইন উঠেছে। আব্রাহাম আরুকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় তৎক্ষণাৎ। ক্লিনিকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজে আব্রাহামের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। ওটি থেকে নার্সের হাতে কাপড়ে মোড়ানো নরম তুলতুলে দেহটাকে দেখে আব্রাহাম প্রশান্তির হাসি দিয়ে বলল, মাশাল্লাহ, আমার রাজকন্যা, আমার জান্নাত, তোমাকে স্বাগত আম্মু। নার্সের হাত থেকে বাবুটাকে নিজের কোলে তুলে নিয়ে আব্রাহাম জানতে চাইল, আমার আরু কেমন আছে সিস্টার? নার্সে থেকে জানে আরু এখন ভালো আছে, আর নর্মাল ডেলিভারি হওয়াতে বিকালেই ছুটি দিয়ে দেবে তাকে। আব্রাহাম বাবুকে কোলে নিয়ে আরুর কেবিনে ঢোকে। দেখে আরু শুয়ে আছে, হাতে ক্যালেন্ডার লাগানো। আব্রাহাম আরুর পাশে বসতে আরু চোখ মেলে তাকালো। আরুকে তাকাতে দেখে আব্রাহাম একটা প্রাপ্তির হাসি দিয়ে বলল, তুমি আমার জীবন। একটু ঝুঁকে এসে আরুর কপালে আর ঠোঁটে চুমু খেয়ে বাবুটাকে দেখিয়ে বলল, আর একটা আমার জান্নাত। আব্রাহামের কথা শুনে আরু পরম প্রশান্তিতে হাসল। হঠাৎ আব্রাহাম আর আরুর মেয়ে কান্না জুড়ে দেয়। তার কান্না দেখে আরু বলল, তুমি বাবুকে আমার কাছে দাও, ওর ক্ষুধা পেয়েছে, আমি খাওয়াবো ওকে এখন। তুমি বাইরে যাও। আরুর কথা শুনে আব্রাহাম বলল, বাবুকে খাওয়াবা খাওয়াও, আমি কেন বাইরে যাব? আব্রাহামের দিকে তাকিয়ে আরু বলল, আমার লজ্জা করছে তোমার সামনে খাওয়াতে, যাও না। আরুর কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, তোমার এমন কিছু কি আছে যা আমি দেখিনি? আব্রাহামের কথা শুনে আরু লজ্জা পেয়ে বলল, অসভ্য লোক। আমি অসভ্য না হলে আজ আমরা মা বাবা হতে পারতাম না। কথাটা বলে আরু আর আব্রাহাম একসাথে হেসে দেয়। তার হাসি দেখে ছোট্ট মেয়েটা কি বুঝলো কে জানে, সেও তার বাবা মায়ের সাথে হাসি দেয়। এভাবেই তারা হাসি খুশিতে তাদের ছোট্ট মেয়েকে নিয়ে জীবনে এগিয়ে যেতে লাগলো। তাদের ছোট্ট সংসার আজ সুখ, শান্তি, প্রশান্তি, ভালোবাসায় পরিপূর্ণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের কী ধরনের গল্প পছন্দ সেইটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।